নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 48। সকাল 7টা। কাচের জানলা গলিয়ে সকালের মিঠে রোদুর এসে ঠিকরে পড়েছে বিছানায়। কখনো কখনো জানলার টানানো ভারী মোটা পর্দাগুলো উত্তরে এলোমেলো বাতাসে দোল খাচ্ছে। সেই সুযোগে এক ফালি রোদের ছটা কিছুক্ষণ পরপরই পৃথিবীর শুভ্ররঙা মুখোশটিতে আছড়ে পড়ছে। রোদের ঝিলিক চোখের মনিতে লাগতেই ঘুমের মধ্যে চোখ মুখ খিচে ফেলল বৃদ্ধম। কিঞ্চিত বিরক্ত হলো বোধহয়। বেচারা ঘুমিয়েছে মাত্র ঘন্টা দুয়েক, তার মধ্যে এত জ্বালান কি আর সহ্য হয়? প্রথম পাশ ফিরে তুলতুলে কিছু একটা বুকে জড়িয়ে আরেকটু আরামের চোখ বন্ধ করে নিল। নতুন উদ্যমে ঘুমের দেশে বাড়ি জমাতে নিতেই ধরাম ধরাম করে বিকট শব্দের দরজার করাঘাত হলো। একবার দুবার বেশ কয়েকবার। এত জোরালো শব্দ শুনেও না শোনার ভান করে প্রীতম ও ইনায়া মটকা মেরে পড়ে রইল। চোখে তাদের রাজ্যের ঘুম, তবে তাদের এই নীরবতা বোধ হয় অভ্যাসের ব্যক্তির খানিক অবদ্ধ হলো। এবার আরও জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো, ডাকতে লাগলো, চিৎকার দিয়ে ডাকলো, ভাইয়া ভাইয়া। এত তীব্র চিৎকার কর্ণগৃহে পৌঁছাতেই একযোগে শোয়া থেকে লাফিয়ে উঠল প্রীতম ইনায়া। চমকে উঠে দুজনের মুখের দিকে ভয়াত দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ। ঘুমে তাদের পালিয়ে গেছে। ইনায়া দৃষ্টি নিজের দিকে যেতেই নিজের বর্তমান অবস্থা দেখে লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল। প্রিয়তা আবার দরজা ধাক্কা দিয়ে ডাকলো, ভাইয়া ভাইয়া, দরজা খোলো ভাইয়া। আম্মু, বড় আম্মু এখনই ভাবে কি নিয়ে যেতে বলেছে। বাইরের থেকে তন্ময় আর প্রিয়তার গলা পাওয়া গেল। প্রীতম এবং ইনায়া হঠাৎ অবস্থা দেখে শোয়া থেকে উঠে দাঁড়ালো। ফ্লোর থেকে শাড়িটা কুড়িয়ে গায়ে জড়ালো, বাম হাতের চোখ ডুলি ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিল। কিন্তু প্রিয়তাদের ভেতরে উঁকি মারার সুযোগ দিল না। মূর্তির মতো দরজা আটে শটান হয়ে দাঁড়ালো। এক ভ্রু তুলে বলল, আমার দরজা ভাঙার জন্য কার কাছ থেকে সুপারি নিয়েছিস? সকাল সকাল ভাইয়ের এমন কথায় আহাম্মক বনে গেল প্রিয়তা। বিস্মিত কণ্ঠে বলল, সুপারি কেন আনবো? বড় আম্মু আম্মুরা ভাবিকে রেডি করে নিয়ে যেতে বলেছে। এই দেখো শাড়ি, গয়নাও দিয়ে দিয়েছে বলে হাতের দিকে ইশারা করলো প্রিয়তা। প্রীতম বোনের হাতের দিকে চেয়ে আচমকা সেগুলো প্রিয়তার হাত থেকে নিয়ে নিল। প্রিয়তা কিছু বুঝে ওঠার আগেই দরজা বন্ধ করতে করতে বলল, 30 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবে। এর আগে ডিস্টার্ব করবি না বোন। একটু পর তোকে স্পেশাল ট্রিট দেব বলি দরজা বন্ধ করে দিল। প্রীতমের কাছে আশ্চর্য হয়ে দরজার বাইরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল প্রিয়তা। অতঃপর কিছু একটা ভেবে মিটিমিটি চলে যেতে নিল। তন্ময় প্রিয়তার ওড়না টেনে ধরল, গাল ফুলিয়ে ইনোসেন্ট ফেস করে বলল, আমি কি হেঁটে হেঁটে নিচে নামবো প্রিয় আপু? তন্ময়ের দিকে তাকাতেই তন্ময়ের অতিমাত্রায় কিউট ফেসটা দেখে প্রিয়তার হাতটা নিষ্ফিস করে উঠল কিছু করার জন্য। প্রিয়তা নিজেকে কন্ট্রোল করতে পারল না। তন্ময় কিছু বোঝে ওঠার আগে তার গালের ওপর হামলা করে দিল। রসগোল্লার মতো দুই গাল পটকে একেবারে কামড়ে দিল। তন্ময়ের টলটলে চোখে ঠোঁট উল্টে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা বুঝল সুনামি, সাইক্লোন, বন্যা, ভূমিকম্প একসাথে তার দিকে ধেয়ে আসছে খুব শীঘ্রই। তাই ভাইকে ফেলে দৌড় দিতে নিলে আবারও ওড়না খপ করে ধরে ফেলল তন্ময়। প্রিয়তার চোখের পলক ঝাপটানোর আগেই আসমান জমিন কাঁপিয়ে বিকট শব্দে কেঁদে দিল তন্ময়। প্রিয়তা বুঝল এখন তাকে ঝাড়ি খাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। প্রিয়তা তন্ময়ের হাত থেকে ওড়না ছাড়াতে চাইলে তন্ময় আরও শক্ত করে চেপে ধরে ভ্যাভ্যা করে কেঁদে উঠল। তার কান্নার তীব্রতায় প্রিয়তার কানের তালা ধরে যাওয়ার উপক্রম। প্রিয়তা কাঁদো কাঁদো ফেসে তন্ময়ের দিকে এগিয়ে এলো। চটকে দেওয়াতে তন্ময়ের ফুলো ফুলো ফর্সা গাল দুটি আপেলের মতো লাল টকটকে হয়ে আছে। বড় একখানা দাঁতের দাগ বসে গেছে গালে। প্রিয়তা কাঁদো কাঁদো মুখে তন্ময়ের লাল লাল গালে চুমু খেয়ে বলল, চুপ করে যা ভাই, তুই যা বলবি তোকে তাই দিব, তবু বকা খাওয়াস না। সাথে সাথে ভ্যা কান্না অফ করে দিল তন্ময়। প্রিয়তা বোধ হয় একটু আশার আলো দেখল। তন্ময় কয়েক সেকেন্ড আপুর দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে ভাবল, আপু কি তাকে কোনোভাবে ঘুষ দেওয়ার চেষ্টা করছে? কিন্তু না, তন্ময় তো সামান্য ঘুষের সন্তুষ্ট হবে না। তার লক্ষ্য আরও মহৎ। তাই প্রিয়তাকে বিস্ময়ের চাঁদে পাঠিয়ে দিয়ে আরও জোরালো শব্দে কেঁদে উঠল সে। এবার প্রিয়তাও ভয় করেছে। প্রীতমের ডান পাশের ঘরটা প্রণয়ের, বাঁ পাশের ঘরটা প্রেমের। এখন যদি দুজনের মধ্যে কেউ একজন চলে আসে তাহলে আজ শেষ প্রিয়তা। আর তাই হলো। প্রিয়তার ভাবনা শেষ হওয়ার আগেই
ঘুমো ঘুমো গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। আধো আধো ঘুমো ঘুমো নেশালো কণ্ঠটা কানে আসতেই প্রিয়তার বক্ষপিঞ্জরার হালকা কাঁপন ধরলো। সে ঢোকিলে পিছনে তাকাতেই তার ডাগর ডাগর ভীতু হরিণী চোখ জোড়া সহসে স্থির হয়ে গেল। তার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে আছে প্রণয়, পরনে কালরা দেশি অফ হোয়াইট কালারের টি শার্ট, যা এখন অনেক জায়গায় কুঁচকে আছে। বড় বড় সিল্কি চুলগুলো এলোমেলো ভঙ্গিতে কপালের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। গাঢ় বাদামি চোখ দুটো হালকা লাল, দেখেই মনে হচ্ছে ঘুমের রেশ এখনো ভালোই রয়েছে। বড্ড কিউট আর বাচ্চা বাচ্চা লাগছে দেখতে। কি আশ্চর্য, ওভার 29-এর দামড়া ব্যাটা নাকি বাচ্চা লাগছে দেখতে। সামনের পানে হা করে তাকিয়ে থাকতে থাকতে প্রিয়তার মনের ভেতর আরো ভয়ঙ্কর এক ইচ্ছা জাগলো। মনের কোনো না কোনো এক শয়তান বলল, দেখ প্রিয়তা, পুরো চকলেট মিল্ক স্ট্রবেরির মিক্স কম্বিনেশন লাগছে। ওই গালগুলো চটকে দিতে পারলে হেভি মজা লাগবে, সাথে দুই একটা কামড় দিতে পারলে তো একেবারে সোনায় সোহাগা। প্রিয়তা নিজের এমন ভয়ঙ্কর ভাবনায় নিজেই ভয়ে টুকরে উঠল। সে নিশ্চিত তাকে শয়তানে আছর করেছে। তন্ময় প্রণয়কে দেখে প্রশ্রয় দিল, আরও জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। প্রণয়ের কোমর জড়িয়ে ধরল, ভাঙা কণ্ঠে নালিশ জানালো নিজের গাল দুটো। প্রণয়ের দিকে এগিয়ে দিয়ে ইনোসেন্ট ফেস করে বলল, ও বড় দাদা, দেখো না প্রিয় অপু আমার গালের কি অবস্থা করেছে, খুব ব্যথা করছে। বলে আবারও ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। তন্ময়ের কথায় ঘোর কাটল প্রিয়তার। সে ভয়ার্ত চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় কপাল কুঁচকে তন্ময়ের কোলে নিল, তার গাল দুটো এপিট ওপিট করে দেখল। প্রিয়তার দিকে তাকালো, কণ্ঠে শীতলতা বজায় রেখে বলল, তুই ওর গাল চটকে দিয়েছিস? প্রিয়তার ঢোক গিলে মাথা নিচু করে নিল। প্রণয় প্রিয়তাকে মাথা থেকে পা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। প্রিয়তা পায়ের গোড়ালি থেকে বেশ কিছুটা ওপর পর্যন্ত একটা লং ওয়ান পিস পরেছে, ফলে তার ফর্সা আকর্ষণীয় পা দুটো দৃশ্যমান, গাল দুটো অসম্ভব লাল। প্রণয় আবারও গম্ভীর কণ্ঠে বলল, চুপ করে আছিস কেন? প্রিয়তা মৃদু কেঁপে উঠে ওপর নিচে মাথা ঝাঁকালো। প্রণয় এবার তন্ময়ের দিকে তাকিয়ে বলল, তোর গাল চটকে দিয়েছে তাই না? ব্যথা পেয়েছিস? তন্ময় অশ্রু চোখে ওপর নিচে মাথা ঝাঁকালো। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন যদি তোর আপুকে বকে দেই তাহলে তো কোনো সমস্যাই হবে না, সে তো আর বুঝবে না তুই কতটা ব্যথা পেয়েছিস। তন্ময় নেতিবাচক আশায় তাকালো বড় দাদানের দিকে। প্রণয় তন্ময়ের গাল লাল হয়ে যাওয়া গালে আলতো চুমু খেয়ে বলল, বল তোর আপুকে কী শাস্তি দিতে চাস? তুমি যা বলবা তাই হবে। প্রিয়তা ভীতু চোখে তাকালো প্রণয়ের দিকে। তার আবার হালকা হালকা ভয় করছে। তন্ময় আপুর দিকে তাকিয়ে শয়তানি হাসলো, মনে মনে ভাবলো, অনেক জ্বালিয়ে ছাপা, এখন তার একটা মক্কম বদলা নেব। সে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, আপু যেহেতু আমার গাল চটকে দিয়েছে, তাই আমিও আপুর গাল চিপতে চাই। তন্ময়ের কথায় চোখ বড় বড় করে ফেলল প্রিয়তা। প্রণয় প্রিয়তার দিকে তাকিয়ে বাঁকা হেসে তন্ময়কে কোল থেকে নামিয়ে দিল। দুই হাত বুকের ওপর আড়াআড়ি ভাঁজ করে বলল, ঠিক আছে, তো যতক্ষণ ইচ্ছে গাল টিপে দে, কেউ কিচ্ছু বলবে না। প্রণয়ের কথায় ভয়ে ঢুক গেল প্রিয়তা। তন্ময় অসম্মতি জানিয়ে বলল, আমার ছোট ছোট হাতে চিপে দিলে আপু তো ব্যথাই পাবে না। তন্ময়ের কথায় মনে মনে চিরবিড়িয়ে উঠল প্রিয়তা। ভাইয়ের দিকে কটমট চোখে তাকিয়ে মনে মনে বলল, এক মাঘে শীত যায় না, আমারও সময় আসবে ভুটকু, তখন তোমাকে দেখাবো মজা। প্রণয় ভুরু কুচকে বলল, তাহলে কি দিয়ে চিপতে চাস? তন্ময় প্রিয়তার দিকে তাকিয়ে শয়তানি হেসে দিল। প্রণয়ের বলিষ্ঠ হাত ধরে বলল, তোমার হাতগুলো অনেক বড় দাদান, তুমি আচ্ছা করে টিপে দাও। তন্ময় কথার বুক পেট কেঁপে উঠে যাচ্ছে। সে বিস্ফোরিত চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় একদৃষ্টিতে কেমনভাবে যেন তাকিয়ে আছে প্রিয়তার দিকে। তন্ময় আবার নালিশ করে বলল, আপু আমাকে অনেকক্ষণ চিপে দিয়েছে, এরপর কামড়ও দিয়েছে, তুমি তাই করবে দাদান। তন্ময় বলা কথায় প্রিয়তার গা কাটা দিয়ে উঠল। সে অস্থির চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় এবারও শয়তানি হেসে হেসে এক পা দুপা করে এগিয়ে গেল প্রিয়তার কাছে। তন্ময় এতদিনের বদলা নিতে পারায় আনন্দে মনে মনে বাকবাকুম হয়ে গেল। প্রণয় কাছে আস্তে আস্তে আবারও সে ঘুমো ঘুমো নেশালে কণ্ঠে বলল, মানুষের গাল চিপতে দিতে খুব ভালো লাগে তাই না জান? কামড়ে দিতে মন চায়? প্রিয়তা পা নিয়ে মিছিমিছে চেপে ধরে দাঁড়িয়ে রইল।
এখন কি প্রণয় ভাই সত্যি সত্যি তাকে কামড়ে দেবে? ভয়ে তীর তীর করে কাঁপছে প্রিয়তার অঙ্গ প্রত্যঙ্গ। প্রণয় তন্ময়ের দিকে তাকিয়ে সত্যি সত্যি প্রিয়তার মসৃণ কোমল গালে দুটি হালকা চিপে ধরলো। ঘাড় ঘুরিয়ে প্রিয়তার গভীর নিরাপদ চোখে চোখ রাখলো। তবে এতে ব্যথা পেল না প্রিয়তা। সে ডুবে যেতে লাগলো প্রণয়ের ওই ঘুম ঘুম নেশালো চোখ দুটির অতল গহ্বরে। ওই চোখগুলো যেন প্রিয়তার জন্য শুক্র ধাঁধা, যার সমাধান করতে এই ছোট্ট কিশোরী কখনোই সক্ষম হয় না। প্রণয় প্রিয়তার চোখের গভীর তাকিয়ে মৃদু হাসলো। প্রিয়তার দিকে নিজের গাল এগিয়ে দিয়ে বলল, তোকে একদিন বলেছি জান, আমি বেঁচে থাকতে কখনো মনের আশা অসম্পূর্ণ রাখিনি। প্রণয়ের কথায় কিছুটা অবাক হলো প্রিয়তা। ঝট করে চোখ নামিয়ে নিয়ে ইতস্তত করতে লাগলো। মনে মনে ভাবলো, প্রণয় ভাই কি মনের কথা শুনে ফেলেছেন? প্রিয়তার প্রশ্নের উত্তর ভেসে এলো, শুনে ফেলেছি। আবার মৃদু কেঁপে উঠল প্রিয়তা। তন্ময় রেলিং দিয়ে নিচের দিকে তাকালো। থরি তাদের রুমে যাচ্ছে। চোখ বড় বড় হয়ে গেল তন্ময়ের। সঙ্গে সঙ্গে সিঁড়ি বেয়ে নিচে দৌড়ে চলে গেল। না হলে থরি তার জমানো সব চকলেট এক নিমেষে ফিনিশ করে দেবে। তার বড় দাদান এর ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তাই নিজের চকলেট বাঁচাতে দৌড় দিল তন্ময়। প্রণয়ের কাছে ধরা খেয়ে গেল প্রিয়তার। গাল দুটো গোধূলি বেলার রক্তিম আকাশে নেয় রক্তিম হয়ে উঠল। প্রিয়তার দুই গালে লজ্জা মিশ্রিত গোলাপি আভা দেখে তৃষ্ণান্ত হলো প্রণয়। সত্যি সত্যি এগিয়ে এসে তন্ময়ের কথা মতো প্রিয়তার রাঙা রাঙা গাল কামড়ে ধরল। আচমকে এহেন কাণ্ডে কেঁপে উঠল প্রণয়ের পেট, খামচে ধরল প্রিয়তা। অন্যমনস্কভাবে বিড়বিড় করতে করতে ওপরের সিঁড়িতে পা রাখতেই ধীরার চোখ দুটো ঢেকে বেরিয়ে আসার উপক্রম হলো। হাঁটু জোড়ায় কাপড় ধরলো সহসাই। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে সামনে তাকিয়ে রইল। আপনা আপনি ঠোঁট দুটো ফাঁকা হয়ে গেল। সেদিনকার ন্যায় আজও ধীরার মাথা চক্কর দিয়ে উঠল। প্রিয়তার লাজে রাঙা মুখটা দেখে নিজেকে আর সংযত করে রাখতে পারল না প্রণয়। কোনো সতর্ক করতে ছাড়াই একটা নেতাকে কাছে টেনে নিল। গা ঘেঁষে দেওয়ালে ঠেসে ধরল। প্রিয়তার নিঃশ্বাস আটকে গেল। প্রণয় স্পর্শের তাপটা সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো। প্রণয় এক হাতে গলার এক পাশে রেখে বৃদ্ধাঙ্গুল তুলে প্রিয়তার নরম ত্বকে আলতো করে বোলাতে লাগলো, যেন স্পর্শ নয়, ভালোবাসা এঁকে দিচ্ছে নিঃশব্দে। আবেশে প্রিয়তার চোখ বুঝে এলো। বুকের ভেতর যেন উত্তপ্ত সমুদ্র উতলে উঠছে। না দেখি প্রণয়ের দৃষ্টির ব্যাকুলতা অনুভব করতে পারছে সে। জানে এই মুহূর্তের চোখে চোখ রাখলে নিমিষে তার নিজস্ব সত্তা গলে যাবে। প্রণয় বৃদ্ধাঙ্গুল স্লাইড করতে করতে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তার উত্তপ্ত নিঃশ্বাস এসে আছড়ে পড়ছে প্রিয়তার গলার কাঁধে। প্রণয় তৃষ্ণাত চোখে চেয়ে নিজের মুখটা আরেকটু এগিয়ে নিল। গালে নাক স্পর্শ করে অসহায় কণ্ঠে বলল, জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো অনেক দামি, নয়তো অন্য কারো। এমন কেন জান? আর যদি তাই হবে, তবে মন কেন মানতে চায় না? মন কেন পাপ জেনেও পাপী হতে চায়? নিশ্চিত মৃত্যু জেনেও কেন নিজেকে বিলিয়ে দিতে চায়? কেন মায়া কমে না বলতো জান? প্রত্যেকটা সব ধ্বনি গভীরভাবে আছর কাটল প্রিয়তার কোমল হৃদয়ে। অজানা কারণে আচমকায় চোখ দুটো টলমল করে উঠল। সে চোখ তুলে তাকালো সে মায়াময় চোখে, যা তাকে নিঃশব্দে অনেক কিছু বলতে চায়। কিন্তু অক্ষম সে সেই শব্দগুচ্ছ সাজাতে ব্যর্থ হয়। প্রণয় তার কাছে লাল ঠোঁট দুটো ধীরে ধীরে এগিয়ে নিল প্রিয়তার দিকে। নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করে নিল প্রিয়তা। সাথে সাথে চোখের কোণে জমে থাকা বেদনা উষ্ণ নোনা জলের ধারা সম্পূর্ণ গাল বেয়ে পড়তে লাগলো। কিন্তু তা মাটিতে পড়ার আগেই প্রণয় তার ওষ্ঠ দ্বারা শুষে নিল সেই নিঃশব্দে। কোনো কথা নয়, কোনো অনুমতি নয়, তবু যেন সব বলে দিল সেই নিঃশব্দ মুহূর্তটা। পিঠ খামচে ধরল প্রিয়তা। তার কেন জানি খুব কান্না পাচ্ছে। প্রণয় বোধহয় বুঝলো সেটা। আলগোছে প্রিয়তাকে আশ্রয় দিল নিজের অশান্ত বক্ষে। নিজের শরীরের মধ্যেকার সব ফাঁক ফোকর ভরাট করে দিল, শক্ত করে আবদ্ধ করে নিজের বাহুবন্ধনে। সুখ যে তার কপালে নেই সেটা প্রণয় ঢের ভালো জানে। হঠাৎ পায়ের একটা শব্দে চমকে উঠল প্রিয়তা। ভয়ের তো চোখে তাকালো প্রণয়ের দিকে। কিন্তু প্রণয় তখনও বিভোর। সে মুখ নামিয়ে প্রিয়তার গলার কাছে এসে ঠোঁট ছুঁয়ে দিয়ে সজোরে কামড় বসিয়ে দিল আচমকা। আহা করে মৃদু শব্দে চিৎকার করে উঠল প্রিয়তা। প্রণয় সেখানে ঠোঁট চেপে ধরে তপ্ত কণ্ঠে ফিসফিসে বলল, এই জন্যই তোকে আমার কাছ থেকে দূরে থাকতে বলি, না হলে কবে তোকে কামড়ে খেয়ে ফেলবো, তার ঠিক আছে? বলে সজোরে আরেকবার কামড় বসালো।
এবার ব্যথার তীব্রতায় প্রিয়তার প্রণয়ের বাহুতে ধারালো নখ গেঁথে দিল। তবে সেসব আর পরোয়া করলো না প্রণয়। প্রিয়তার রক্তিম ঠোঁটজোড়া তীর তীর করে কাঁপছে অনবরত, যা দেখিয়ে প্রণয়ের দেহের প্রতিটা রক্তবিন্দু টকবক করে ফুটছে। অচেনা অনুভবে ডেকে গেছে চেতনা। প্রিয়তার রক্তিম ঠোঁটজোড়া যেন প্রণয়কে বলছে, তুমি কেমন পুরুষ প্রণয়? তুমি তোমার ভালোবাসা আমাকে ভালোবাসো, তাহলে কেন আমাদেরকে দেখেও না দেখার ভান করো? কেন বারবার আমাদের দিকে তাকিয়েও চোখ সরিয়ে নাও? প্রণয় ঢোক গিলে প্রিয়তার কম্পনরত ঠোঁটে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিল। শুধু একবার। অতঃপর আচমকা প্রিয়তাকে ছেড়ে ঘরে ঢুকে ধরাম করে দরজা লাগিয়ে দিল। প্রিয়তা যেন প্রণয় ভাইয়ের ঘোর কাটতেই পারছে না। প্রণয় যেতেই উল্টো দিকে দরজা খুলে বের হলো প্রেম। নিজের ঘরের সামনে বোনকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেললো প্রেমের। মাথায় হাত রেখে বলল, এভাবে হা করে দাঁড়িয়েছিস কেন বোন? প্রিয়তা ভ্যাবলার মতো তাকিয়ে আছে প্রেমের দিকে। প্রেম কিছু বলতে নিলেই তার নজর আটকালো প্রিয়তার গালে। ফর্সা নিটোল গালে দাঁতের দাগ স্পর্শ। প্রেম হতবিহ্বল কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোকে আবার কে কামড়ে দিয়েছে? প্রেমের প্রশ্নে প্রিয়তা সম্মতি ফেলল। সে চমকে তাকালো প্রেমের দিকে। প্রিয়তাকে চমকাতে দেখে প্রেম বলল, নিশ্চয়ই তন্ময়ের কাজ। ব্যথা পাদর কে এবার হাতে পাই। প্রেম আবার আদরে কণ্ঠে বলল, বেশি ব্যথা পেয়েছিস বোন? কিন্তু প্রেমের কথায় প্রিয়তার হ্যাঁ না কিছুই জবাব দিতে পারল না। শুধু কটা কাঁদতে বলল, ছোট ভাবি কই? প্রেম আরও বেশি মাথা না ঘামিয়ে বলল, উষা তো নিচে চলে গেছে অনেকক্ষণ আগে আমাদের হেল্প করতে। প্রিয়তাও ঝটফট উল্টো ছুঁতে নিতেই বলল, আমিও যাই ছোটদা, বলে চলে গেল। আর প্রেমকে কিছু না বলতে দিয়েই প্রেমের সামনে থেকে কেটে পড়ল প্রিয়তা। প্রেমও আর বেশি না ভেবে ঘরে চলে গেল। সে সাবানের নিচে এসছে। এখন রেডি হয়ে বাইরে মেহমানদের অ্যাটেন্ড করতে হবে। প্রিয়তার কম্পিত হৃদয় ধুফু করছে অনিয়ন্ত্রিতভাবে। গাল দুটো পূর্বের তুলনায় আরও বেশি রক্তিম। সে সিঁড়ির কাছে আসতে থমকে দাঁড়ালো। ধীরা এখনও চোখ গোল গোল করে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। ধীরার এক্সপ্রেশন দেখে ভরকে গেল প্রিয়তা। মনে মনে ভাবলো, আজও দেখে নিয়েছে নাকি। প্রিয়তা কিছু বলার আগেই ধীরা এগিয়ে এলো। প্রিয়তার হাত টেনে ধরে সচরে চিমটি কাটলো। প্রিয়তা ব্যথায় চিৎকার দিয়ে উঠলো। বিশাল জোরে ধমকে বলল, আই চিমটি কাটছিস কেন? এবার চোখ দুটো বিস্ময়ে বড় বড় করে ফেলতো ধীরা। এবার দু চোখের পলক ঝাপটালো। প্রিয়তাকে গোল গোল ঘুরোতে ঘুরোতে বলল, আজ তো আমি শুরু থেকে শেষ অবধি সবই দেখেছি। এখন তুমি যদি বলো বোকা বানানোর চেষ্টা করো তাহলে কিন্তু ঠিক হবে না। প্রিয়তা ঢোক গিলে তুতলিয়ে বলল, মানে? ধীরা এবার বুকে হাত গুজে এক ভ্রু তুলে বলল, তোমাকে যে জিন ভূতে ধরেছে কিছু হয়নি সেই বিষয়ে আমি নিশ্চিত। আর কি ধরেছে সেটাও বুঝে নিয়েছি সত্যি। প্রিয়তা ভয় ভয় তাকলো ধীরার দিকে। কাপা কণ্ঠে বলল, কি দেখেছিস? ধীরা বড় চোখ বড় করে বলল, সব। ধীরার কথায় প্রিয়তা আরও ভয় পেয়ে গেল। ধীরা আবার বলতে লাগলো, ওই দিন তুমি বড় দাদাকে চুমে খাচ্ছিলে, আজ বড় দাদা তোমাকে ধীরার কথা শেষ করার আগে প্রিয়তা মুখ চেপে ধরলো। ধমকে বলল, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। বড় বোনদের সামনে এসব কি বলছিস? হুঁশ আছে? প্রিয়তার কথায় ভ্রু কুচকালো ধীরা। এক ভ্রু তুলে বলল, শাক দিয়ে মাছ টেপে লাভ নেই ছোট আপু। প্রিয়তা ঢোক গিলে বলল, সকালে খাসনি তাই উল্টোপাল্টা বলছিস, চল খাবি। ধীরা গেল না। প্রিয়তার গলার কাছ থেকে ওড়না সরিয়ে দেখলো সেখানে লালচে দুটো দাগ। অতিরিক্ত ফর্সা চামড়ায় দাগ দুটো খয়েরি হয়ে গেছে। ঢোক গিল ধীরা। আবারও কিছু বলতে নিলে উষা এসে গেল সেখানে। উষাকে দেখে চুপ করে গেল ধীরা। উষা এসে হন্তদন্ত কণ্ঠে বলল, প্রিয় আপু তুমি এখন এখানে? ওইদিকে সেজু আম্মু তোমাকে খুঁজছেন। উষাকে দেখে প্রিয়তার জানে পানি এলো। সে দ্রুত উষাকে চেপে ধরে উঠল, এই তো নিচে যাচ্ছিলাম, চল ভাবি, বলে ধীরার দিকে একবারও না তাকিয়ে উষার হাত ধরে কেটে পড়ল। ধীরা প্রিয়তা যাওয়ার পানে তাকে দুষ্টু এসে বলল, যা বোঝার আমি বুঝে গেছি, কিন্তু একটা ব্যাপার ধীরার খটকা লাগলো, বড় দাদান তো বড় অপুর স্বামী, তাহলে কিভাবে কি? আর আমরা বড় দাদানকে একটু চিনি, বড় দাদানের মতো মানুষ এ বাড়িতে আর একজন নেই, তাহলে কিভাবে কি? ধীরা সবগুলো গুলিয়ে গেল। সে আবার নতুন অনুভব করলো সে সত্যি সত্যি ছোট মানুষ। এত মারপেচ বোঝা তার কর্ম নয়। তাই সে আর বেশি না ভেবে নিচে চলে গেল।
ইনায়া কমফর্টের মধ্যে একদম নিজেকে প্যাকেট করে নিয়েছে। লজ্জায় তার মাটি ফুঁড়ে পৃথিবীর কেন্দ্রে চলে যেতে ইচ্ছে করছে। সে কিছুতেই ওই লুচু ব্যাটার চোখে চোখ রাখতে পারবে না, কিছুতেই না। সে না চাইতেও কাল রাতের দৃশ্যগুলো সিনেমার মতো চোখের সামনে লাইভ চলছে। প্রণয়ের দুষ্টু এসে বিছানার কাছে এসে দাঁড়ালো। ইনায়ের একটা চুলও দেখা যাচ্ছে না। প্রথম ঠোঁট কামড়ে হাসলো। বাম হাত দিয়ে এক টান দিতেই কমফর্টটা ইনায়ের হাতে মুঠো করে ফসকে গেল। হঠাৎ এমন হওয়াতে চমকে উঠল ইনা, লজ্জায় আরও মিয়ে গেল। প্রীতম ইনায়ের পাশে বসলো, কমফর্টার সমেত ফোল্ড করে বাচ্চাদের কোলে নেওয়ার মতো ইনায়াকে কোলে নিয়ে বসলো। লজ্জায় ইনায়ার সাহস হয়ে মুখ লুকান্ত প্রীতমের বুকে। প্রীতম ইনায়ার গলায় মুখ ডুবিয়ে দিল। ইনায়ার লজ্জার আগে মুখশ্রী আরেকটু রাঙিয়ে দিয়ে বলল, উফ মাই ডিয়ার রসগোল্লা, কাল সারা রাত আদর করেছি, মন ভরেনি, আবার আমায় উস্কে দিচ্ছ। এখন ধরলে আবার দিন ফুরিয়ে রাত হয়ে যাবে, কিন্তু তুমি আর ছাড়া পাবে না। তাই আমার সামনে লজ্জা পেয়ে আবার নিজের সর্বনাশ ডেকে এনো না। আমি ভালো ছেলে, আমাকে ভালো থাকতে দাও। প্রীতমের কথায় কেঁপে উঠল ইনায়া। বুক থেকে মাথা তুলে ভয়ের তো চোখে তাকালো। ইনায়া লজ্জায় পালিয়ে যেতে দেখে হেসে ফেলল প্রীতম। ইনায়া গোল গোল চোখে তাকিয়ে আছে প্রীতমের মাথায়। দুষ্টু বুদ্ধি এলো। সে রসগোল্লার মতো ফুলো ফুলো গালে টপাস টপাস বেশ কয়েকটা চুমু খেয়ে বলল, উফ ইয়াম্মি ইয়াম্মি, রসগোল্লা তো টেস্টি হবে, আমি তো স্বপ্নেও ভাবিনি। উফ, এখন থেকে ওপরে যাওয়া পর্যন্ত সকাল বিকাল দুপুর রাত অল টাইম আমার মুখের সামনে রসগোল্লা ধরে থাকবে। এটাই তোমার স্বামীর আদেশ। মুখ গম্ভীর করে ফেলল প্রীতম। ইনায়া আবার নিজের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। মনে মনে বলল, আস্তাগফিরুল্লাহ, আমি কার হাতে পড়লাম আল্লাহ। প্রীতম মুখ ভেঙচি দিয়ে ইনায়াকে কমফর্টার সহ কোলে নিয়ে ওয়াশরুমের দিকে পাওয়ালো। যেতে যেতে বলল, স্বামীর নামে আল্লাহর কাছে বিচার দিয়ে লাভ নেই বউ, এটা আমার ফাইনাল ডিসিশন। ডায়াবেটিস না ধরানো পর্যন্ত থামবো না। কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে, কাজে ফাঁকি দেওয়া প্রীতম শিকদারের ধাঁচে নেই বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। শিকদার বাড়িতে অনুষ্ঠানে মহিলাদের রান্নার জন্য বাড়ির কিচেন লাগানো বিশাল বড় একটা সাবেকি আমলের রান্নাঘর রয়েছে, যার মাঝ বরাবর বিশাল বড় বড় দুটো মাটির চুলা। এই ঘরের মেঝে মাটির, সেখানে টাইলস বসানো হয়নি। রান্নাঘরে থাকে থাকে সাজানো হরেক রকম বিশাল বড় বড় থালা বাসন হাঁড়ি পাতিল, যার বেশিরভাগই কাঁসার। পুরো রান্নাঘর জুড়ে মহিলাদের প্রচণ্ড ভিড়। সারা বাড়িতে এসি থাকলেও এই ঘরে কোনো এসি নেই। এত বড় বড় দুটো জানলাও নেই। দুটো জানলা রয়েছে, তবে এত ভিড় আর গরম, জানলা দিয়ে এক ফোঁটা বাতাস পর্যন্ত আসছে না। এত মানুষের ভিড়, ঘরের টেম্পারেচার বাড়ছে হু হু করে। এর ওপর এই ভ্যাপসা গরমে সকলে ঘেমে সেদ্ধ। অনুশ্রী বেগম এক উনুনে বিশাল পাতিল বসিয়ে তাতে পোলাও রান্না বসিয়েছেন। তনুশ্রী বেগম ও অনন্যা বেগম বড় বড় আলু ডুমু ডুমু করে কাটছেন মাংস রান্নার জন্য। প্রিয়তা, পরিণীতা, উষা, প্রেরণা, ইনায়া, থিরা আরও মেয়েরা মিলে রুটি বেলছে। রুটি বেলতে বেলতে শিকদার বাড়ির আনালের ঘরের দুলালিদের অবস্থা একেবারে নাস্তানবুদ। গাঢ় হাত পা সব টমটম করছে তাদের, তবুও কোনো ছাড় নেই। অনুশ্রী বেগমের আদেশ, কাজে ফাঁকি দেওয়া যাবে না। তাই এই অসহ্য রকমের ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে ওরা। মুখগুলো চেরি ফলের মতো লাল হয়ে গেছে। এনায় নতুন বলেও সে ছাড় পায়নি। বাড়ির বউ মানে এই বাড়ির সদস্য, তাই বাড়ির সকল কাজে তোমার এক্ষুনি হাত লাগাতে হবে। এটাই শিকদার বাড়ির কর্ত্রী অনুশ্রী বেগমের আদেশ। নতুনভাবে কেসে বাসর নিয়ে যে একটু পিঞ্চ মারবে, সেই সুযোগও তারা পেল না। অনুশ্রী বেগম শাড়ির আঁচলে ঘাম মুছে প্রিয়তাকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, ওই রান্নাঘর থেকে নারকেল কুড়োটা আছে, ওইটা একটু নিয়ে আসো তো। অনুশ্রী বেগমের কথাই প্রিয়তা হাফ ছেড়ে বাঁচল। বসার দিকে লাফিয়ে উঠে চলে গেল নারকেল আনতে। তাই বসে থাকতে থাকতে মেয়েটার হাত পা মটমট করছে। প্রিয়তা এই ঘর থেকে বেরিয়ে তাদের রান্নাঘরে আসতেই আচমকা তার পদযুগল থেমে গেল। বিস্ময়ে চোখ দুটো বৃহৎ হয়ে গেল। খুশিতে মুখ থেকে চিৎকার দিয়ে বেরিয়ে আসলো আপনা আপনি। সেকেন্ডের পর আগে প্রিয়তা নারকেল টারকেল ফেলে একেবারে লাফিয়ে গেল। মেহজাবিন চৌধুরীর বুকে পড়ল। 50 ঊর্ধ্ব সুন্দরী মহিলার পিঠ শক্ত করে জড়িয়ে ধরল। খুশিতে প্রিয়তার হৃদয়স্পন্দন লাফাচ্ছে। সে ভীষণ উচ্ছ্বাসিত, কণ্ঠ চিৎকার দিয়ে উঠল, ফুফি তুমি!
মেহজাবিন চৌধুরী হেসে প্রিয়তাকে জড়িয়ে কপালে চুমু দিল। প্রিয়তার গাল মুখে হাত বুলিয়ে আদ্র কণ্ঠে বলল, কেমন আছে আমার বৌমা? এ কি, তুমি এমন ঘেমে নিয়ে ভিজে আছো কেন আম্মু? প্রিয়তা খুশিতে ভাষা খুঁজে পাচ্ছে না। সে মেহজাবিন চৌধুরীকে ধরে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসালেন। অভিমানী কণ্ঠে অভিযোগ করল, ফুফি, তুমি আসবে একবারও বললে না আমায়? মেহজাবিন চৌধুরী হেসে প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বললেন, সারপ্রাইজ। তাদের কথার মধ্যেই সে তা প্রিয়তার পাশে ধপ করে এসে বসলো। প্রিয়তাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, সব ভালোবাসা বুঝি শুধু মমের জন্য? আর আমি, আমার ভাই তো নদীর জলে ভেসে এসেছি। কেন রে, আমাদেরকেও তো একটু দেখ। প্রিয়তা ভ্রু কুচকে তাকালো। সে তার দিকে মুখ বাঁকিয়ে বলল, তুমি জানো না, নদিনীদের সাথে ভাবিদের শত্রুতা চিরকালের। সেটাও দুষ্টু এসে বলল, আমার কপালটাই বুঝি মন্দ, এই জন্যই তো কপালে ভালো ভাবি জুটলো না। কোথা থেকে কোন এক দরজার মহিলা এসে আমার সোনামুখ নিরীহ ভাইয়ের কপালে এসে জুটেছে। আর আমার বেচারা ভাইটা, সে তো দিনে দিনে যেন শোষণের শিকার, শুকিয়ে যাচ্ছে একেবারে সজনে ডাঁটার মতো। আর প্রিয়তা, সেও তো কম কিসে, চোখ টিপে দুষ্টু এসে বলল, তোমার ভাইয়ের কপালে তো বাঁধিয়ে রাখার মতো কপাল ননদিনী। আমার মতো এত সুন্দরী, সুশীলা, রূপবতী, গুণবতী, লাবণ্যময় বউ পেয়েছে সে। প্রিয়তা আরেকটু ভাব নিয়ে বলল, আসলে কি জানো কুটনি ননদি, আমার রূপের এতই তেজ যে তোমার ভাই সেটা সহ্য করতেই পারছে না, তাই তো শুকিয়ে যাচ্ছে। ওখানেও যদি আমারই দোষ হয় তাহলে কি বা বলার থাকে? আসলে কি বলো তো ননদিনী, ইতিহাস সাক্ষী ননদিনা কখনো ভাবির ভালো চোখে দেখতে পারে না। পেছন থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, তা তো অবশ্যই, এত সুন্দরী বউ আমার, আর তার রূপের তেজ থাকবে না এটা আবার হয় নাকি? এ আগুনে জ্বলে পুড়ে মরণ বলেই তো বেঁচে আছি। বইয়ের রূপে যদি এমন তেজ থাকে তাহলে শুধু জলে নয়, ছাই হয়ে উড়ে যেতেও রাজি আছি। তাও তো গর্বের কথা, আমার সোনা বউ। হঠাৎ কারোর কণ্ঠে পিলকে চমকে উঠল প্রিয়তার। সে তড়াক করে ঘুরে পেছনে তাকালো। শুধু ফোন পকেটে ঢোকাতে ঢোকাতে আকর্ষণীয় ভঙ্গিতে হেঁটে আসছে। ঠোঁটে লেগে আছে সেই চিরাচরিত বাঁকা হাসি। তার সাথে প্রণয় আছে, তবে সে একদম নীরব, নিশ্চুপ, নির্বিকার। তার চোখ মুখে কোনো অনুভূতি নেই। সত্যের কথায় চরম লজ্জা পেল প্রিয়তা। মনে মনে ভাবল, ছি ছি, শুদ্ধ ভাই কি ভাবলেন এসব? আবার প্রণয়ের দিকে তাকিয়েতেই সামান্য ভয় হলো। প্রণয় ভাই কি ভাবলেন? শুদ্ধ প্রণয় এগিয়ে এসে মেজাবে চৌধুরীকে সালাম করলো। শুদ্ধকে দেখে সে তা ফট করে প্রিয়তার পাশ থেকে উঠে পড়লো। ভাইয়ের দিকে তাকিয়ে চোখ পিটপিট করে ইশারা করলো। শুদ্ধ দুষ্টু হেসে সাথে সাথে প্রিয়তার পাশে বসে পড়ল। শুদ্ধকে নিজের পাশে বসতে দেখে অস্থিরিতে পড়ে গেল প্রিয়তা। সেতে বলল, এই দাদা, ভাবির দিকে চেপে বস। আমিও তো বসবো, না বলে ফ্যামিলির ফটো কিভাবে আসবে? শুদ্ধ প্রিয়তার ইতস্তত মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। এবার একদম প্রিয়তার গায়ের সাথে চেপতে বসলো। এবার স্বস্তিতে প্রিয়তার ঘামতে শুরু করলো। সে আর মেহজাবিন চৌধুরী মুগ্ধ চোখে তাকালেন শুদ্ধ আর প্রিয়তার দিকে। সত্যি বলতে অসাধারণ সুন্দর মানিয়েছে দুজনকে। দুজনকে দেখে মনে হচ্ছে এই জুটি একে অপরের জন্যই। সে তা শুদ্ধের পাশে বসে পড়ল। এতক্ষণ প্রণয়ের চোখ মুখ সব স্বাভাবিক থাকলেও হাত দুটো শক্তভাবে মুষ্টিবদ্ধ হয়ে আছে। অতি শান্ত চোখে দুটোতে যদি কেউ নিবিড়ভাবে তাকিয়ে থাকে তবে দেখতে পেত পুরুষ হৃদয় জ্বালিয়ে দেওয়া এই বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুকের গভীরটা ঠিক কতখানি অগ্নিদগ্ধ হচ্ছে। কপালের শিরাগুলো আস্তে আস্তে ফুলে উঠেছে। প্রিয়তা আসছে না দেখে অনুশ্রী বেগম প্রেরণাকে পাঠিয়েছেন নারকেল নিতে। প্রেরণা রান্নাঘরে এসে সামনের দিকে তাকাতে আনন্দে লাফিয়ে উঠল। সব ফেলে ছুটে গেল ড্রয়িং রুমে। মেহজাবিন চৌধুরীকে জড়িয়ে ধরে নিতেই শ্রেতা বাগড়া দিল, প্রেরণা আপু, ভালোবাসা বাম হাত ফাটিও না তো, আগে আমাদের একটা ফ্যামিলি পিক তুলে দাও বলে নিজের ফোন এগিয়ে দিল। প্রেরণা ফোনটা হাতে নিয়ে নিতে নিতে ব্রুকুচকে বলল, ফ্যামিলি ফটো? সে তা আবার চমকে হেসে উঠল। হ্যাঁ, তুমি তো জানো আমি, আমার মা, আমার দাদান আর আমার সুন্দরী ভাবি, এটাই তো আমাদের ফ্যামিলি। প্রেরণা এবার দুষ্টু হাসলো। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো ভুলেই গিয়েছিলাম বলে সবার একটা সুন্দর ছবি তুলে দিল। ফোনটা শ্বেতার হাতে দিয়ে মেহজাবিন চৌধুরীকে জড়িয়ে ধরল। শুদ্ধর ছোঁয়া লাগতে প্রিয়তার অস্বস্তি বাড়ছে। সে চাইছে উঠে যেতে, কিন্তু সাহস পাচ্ছে না, যদি বেয়াদবি হয়ে যায়। এবার মেহজাবিন চৌধুরী শুদ্ধের মাথায় হাত বুলিয়ে বললেন, মাইসান, আর কয়েক ঘন্টা আগে মাত্র ইনফর্ম করলাম তোমায়, এর মধ্যে তুমি চলে এলে?
শুধু হেসে বলল, মম, তোমার আগে কোনো কাজ নয়। কিন্তু আমি তো তোমার সাথে কালকে কথা বললাম, তুমি তো বলেছিলে 1 মাস পরে আসবে, তাহলে আজ চলে এলে? মেহজাবিন চৌধুরী স্মিত হেসে বললেন, সারপ্রাইজ মাই সন। হাসলো শুদ্ধ, তবে একটু ইতস্তত করে বলল, আমি কাল আবার সিলেট ব্যাক করবো মম, তুমি এসেছো বলে এমার্জেন্সি এসেছি। মেহজাবিন চৌধুরী কিছুটা রুষ্ট কণ্ঠে বললেন, কাল নয় বেটা, 2 দিন পরে যাও, কাল একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আই নো, তুমি বুঝতে পারছো। মেহজাবিন চৌধুরীর কথায় ভ্রু কুচকে ফেলল প্রণয়। কেমন সন্দেহন চোখে তাকালো মেহজাবিন চৌধুরীর দিকে। এবার ফুপ্পির উপস্থিতি কেন জানি সে খুশি হতে পারছে না। মনের মধ্যে কিছু একটা খচখচ করছে। কিছুক্ষণের মধ্যে শিকদার বাড়ির প্রায় সকলেই আস্তে আস্তে ড্রয়িং রুমে উপস্থিত হলেন। অনুশ্রী বেগম ননদকে দেখে খুশি হলেন, হেসে বলেন, কেমন আছো আপা? আসবে যে বললে না তো, গাড়ি পাঠিয়ে দিতাম। মেহজাবিন চৌধুরী আন্তরিকভাবে বললেন, এত ব্যস্ত হবে না বড় ভাবি, আমি সবাইকে সারপ্রাইজ দিতেই চেয়েছিলাম। মেহজাবিন চৌধুরী বসা থেকে উঠতেই সুযোগ পেয়ে গেল প্রিয়তা। লাফিয়ে শুদ্ধের পাশ থেকে উঠে পড়ল, হন্তদন্ত কণ্ঠে বলল, ফুফি, আমি তোমাদের জন্য শরবত করে নিয়ে আসি, বলে কেটে পড়ল। প্রিয়তাকে পালাতে দেখে হেসে ফেলল শুদ্ধ। প্রিয়তার সাথে যে হাতটা টাচ লেগেছিল সেটাই নাকের কাছে নিয়ে লম্বা শ্বাস টানল। সেই পরিচিত মাদকীয় সুগন্ধ। সে আরও 2বার শ্বাস নিয়ে বলল, পালাচ্ছ পালাও, এখন সময়টা তোমার, কিন্তু সুইটহার্ট, যখন সময় আমার হবে তখন শুধু নিঃশ্বাসে নিঃশ্বাসে শুদ্ধের নাম জপবে, নিঃশ্বাস নেওয়ারও সুযোগ পাবে না, প্রমিস। প্রণয় উঠে কোন রকম কথাবার্তা ছাড়াই ওপরে চলে গেল। সাদমান শিকদার হই হুল্লোড় শুনে ঘর থেকে বেরিয়ে এলেন। ড্রয়িং রুমে এসে আদরের বোনকে দেখে ভীষণ সন্তুষ্ট হলেন। মেহজাবিন চৌধুরী এগিয়ে এসে সাদমান শিকদারকে সালাম করলেন। বিনয় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বড় ভাই কেমন আছেন? সাদমান শিকদার হেসে বললেন, ভালো আছি বোন। সাদমান শিকদারের হাঁক দিয়ে রোমায়নাকে ডাকলেন, রোহমান, রোহমান। 1 মিনিটের মধ্যে হাজির এলো এ বাড়ির পুরনো কাজের লোক রোহমান। সাদমান শিকদার তাকে আদেশ দিয়ে বললেন, আমার বোন এসেছে, হাটে সব থেকে বড় গরু আর খাসি এনে জবাই দাও। রোহমান সম্মতি জানিয়ে চলে গেল। মেহজাবিন চৌধুরী, শুদ্ধ আর শ্বেতা আরও কিছুক্ষণ সবার সাথে গল্প করে উপরে চলে গেলেন। মেহজাবিন চৌধুরীকে দেখে পুরো শিকদার বাড়ি গরম হয়ে গেছে, কারণ মেহজাবিন চৌধুরী 4 ভাইয়ের একমাত্র বোন, সাদমান শিকদারের প্রচণ্ড আদরের। আর এই বাড়ির ছেলেমেয়েরা ফুপ্পি বলতে অজ্ঞান। আর প্রিয়তাকে তিনি ছোট থেকেই ছেলের বউ মনে করেন, তবে প্রিয়তা সেটাকে নিতান্তই মজা হিসেবেই নেয়। দুপুরে একটা সিন্নি প্রস্তুত। শিকদার বাড়ির পাশের মাঠে বিশাল বড় প্যান্ডেল টাঙানো হয়েছে। পুরো রায়পুরের বাচ্চা, যুবক, বুড়ো সকল পুরুষ হাজির। প্রথমে পুরুষদের সিন্নি বিতরণ করা হবে, পরে মহিলাদের। শিকদার বাড়ির নিয়ম অনুসারে মেহমানদের আপ্যায়ন বা সিন্নি বিতরণ এসব শিকদার বাড়ির ছেলেরাই করবে। সেই অনুযায়ী প্রীতম, প্রণয়, শুদ্ধ, প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র সবাই জোর কদমে লেগে পড়েছে কাজে। দুপুরের তপ্ত গরমে ঘেমে নিয়ে অবস্থা খারাপ। বিকেলে 4টা পর্যন্ত সিন্নি বিতরণ করা হয়েছে। হুজুরদের দাওয়াত খাওয়ানো হয়েছে। বাড়ির নারী পুরুষ কারোর 1 ফোঁটা দম ফেলার ফুরসত মেলেনি। সন্ধ্যা 7টা। অনেকক্ষণে শিকদার বাড়ির সব কাজ কর্ম মিটে গেছে। সবাই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছে। বাড়ির অতিরিক্ত লোক সমাগম, ভিড়টা অনেকটা কমে হয়েছে। শিকদারদের ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া বাইরের লোক প্রায় নেই বললেই চলে। তবে বাড়ির পরিবেশটা মোটেও শান্ত নয়, কারণ প্রণয়ের মামাতো বাড়ির সকলেই এসেছেন তাদের পরিবারকে নিয়ে। বাড়ির বড়রা সকলে ড্রয়িং রুমে বসে গল্প করছেন। বাড়ির ছেলেরা বাইরের দিকটা সামনে ক্লান্ত হয়ে ডাইনিং টেবিলে জুড়ে বসেছে। উদ্দেশ্য এটাই, বাড়ির সব খাবার দাবার সার্ভ করে দেওয়া। অরণ্য টেবিলে মাথা টেকিয়ে ফাটা গলায় চিৎকার দিয়ে ডাকলো, মর্জিনার মম, এই মর্জিনার মম। আরে সখিনার মা, কই রে, মইরা গেলি নাকি? রান্নাঘরে প্রিয়তার উষা বাড়ির বড়রা আর মেহমানদের জন্য চা নাস্তা কফি বানাচ্ছিল। উষা চা বানাতে বানাতে জিজ্ঞাসা করলো, প্রিয় আপু, তোমাদের পরিবারে এত মানুষ? প্রিয়তা আটা মাখতে মাখতে মৃদু হেসে বলল, আরও আছে, এই তো ওনাদের চা নাস্তা দিয়ে তোমাকে আর ইনুকে রেডি করব, ওনারা তো নতুন বই দেখতে এসেছেন। লজ্জা মিশ্রিত হাসলো উষা। প্রিয়তা আবার বলল, চা বানানো শেষ হলে আপুর ঘরে চলে যেও ভাবি, ওইখানে সাজাবো তোমাদেরকে। উষা মাথা নেড়ে সম্মতি জানালো। এর মধ্যে অরণ্যের এমন সারের মতো চিৎকার শুনে বিরক্ত হলো প্রিয়তা। অরণ্য আবার ডাকলো, কই রে মাইকেলের বউ, আইকেলের বউ।
অর্ণের এমন উদ্ভট নামে ডাক শুনে প্রিয়তার তেলে বেগুনে জ্বলে উঠল। সে আটা মাখতে মাখতেই হাত না ধুয়ে বের হয়ে গেল রান্নাঘর থেকে। ড্রয়িং রুমে পা রাখতেই প্রিয়তার মুখ হা হয়ে গেল। প্রীতম, প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র, তাদের মামাতো খালাতো ভাই সাদাব, সাদিফ, রাফিদ, সভ্র, অভ্র সবাই ড্রয়িং রুমের টেবিলে মাথা রেখে শুয়ে পড়েছে। অর্ণ প্রিয়তাকে দেখে দাঁত কিরে হেসে বলল, মাইকেলের বউ, তাড়াতাড়ি খেতে দে আমাগো। সারাদিন সেবা করতে করতে আত্মা সেবা করার সময় পাই নেই। ধর খোদায়, আমার পেট যদি বাইনি চান্স কিছু হয়ে যায়, আমার না হওয়া বউ বিধবা হইয়া যাবে রে। যা হবে চরম অন্যায়। একবার ভাব, আমার দুনিয়াতে না আসা আন্না বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। তুই কি চাস মুখলেসের বউ? অর্ণের ফালতু বকাবকি শুনে ধমকে উঠল প্রেম। দুর্বল গলায় বলল, আরেকটা উল্টোপাল্টা কথা বলে আগামী 7 দিন তোকে খেতেই দেবো না। আর বিয়ে, ওটা তো হওয়ার চান্সই নেই। এতক্ষণ সবাই অসহায় মুখগুলো দেখে মায়া হলো অরণ্যের। বাজে কথা শুনে প্রিয়তার মেজাজও খারাপ হলো। সে ঘুরে সামনের দিকে তাকালো। প্রণয়া শুধু ফোন টিপছে, তাদের মুখনো শুকনো, কিন্তু কিচ্ছু বলছে না। প্রিয়তা আরেকবার সবার থেকে দৌড়ে রান্নাঘরে চলে গেল। স্থকণ্ঠে উষাকে বলল, ভাবি, চা হয়ে গেলে সাবধানে নিয়ে আসো, আর আসার সময় আপু আর ইনুকে ডেকে এনো। উষা মাথা নেড়ে সম্মতি জানালো। মাথার ঘোমটাটা আরও একটু টেনে চায়ের ট্রেটা নিয়ে চলে গেল। প্রিয়তা দুটো হাতে ভাত তরকারি বাড়তে লাগলো। ইতিমধ্যে পরিণীতা এসে উপস্থিত হলো। প্রিয়তা পরিণীতার হাতে বড় তরকারি বাটিটা দিয়ে বলল, আপু, এগুলো নিয়ে যাও, ভাইদের অনেক খিদে লেগেছে। পরিণীতা নিয়েও গেল। ইতিমধ্যে উষা আর ইনাও এলো। সকলে মিলে হরেক রকমের খাবার দাবার টেবিল সাজাতে লাগলো। সাধারণত দিনের তুলনায় আজ আরও অনেক বেশি রান্না হয়েছে। খাবারের গন্ধ তরুণ শিকদারের পেটে ইঁদুর লাফাতে শুরু করেছে। প্রিয়তা আর পরিণীতা ভাইদের খাবার বেড়ে দিতে লাগলো। ভাত তরকারি প্লেট পড়তেই হালুম হালুম করে তারা একে অপরের দিকে না দিকে ঝাঁপিয়ে পড়লো। অরণ্য, সমুদ্র, প্রীতম, প্রেম, রাজ। প্রিয়তা এবার শুদ্ধ প্লেটে ভাত দিয়ে বেড়ে দিতে লাগলো। শুধু তো দুনিয়া বলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার মুখের দিকে। তার ব্যস্ত দৃষ্টি, দ্রুত পদচারণ সব ঝড় তুলেছে যেন শুদ্ধের বুকে। প্রিয়তার হাঁটার তালে তালে তার লম্বা বিনিময়টা দুলছে হাঁটু নিচে। হায়, এই দৃশ্যতে শুদ্ধ যেন একদম খুন হয়ে যাবে। যে শুদ্ধ চৌধুরীকে নারী জাতি আকর্ষণ করতে ব্যর্থ, সে শুদ্ধ চৌধুরী কোন এক কিশোরী কন্যার জন্য এত পাগলামি করে, এটা জানলে সমাজ কি তাকে মেনে নেবে? প্রিয়তার লাবণীময়ী চেহারা দেখে শুদ্ধের অর্ধেক খিদে মিটে গেল। প্রণয় শুধু শান্ত চোখে দেখলো শুদ্ধের চোখের মুগ্ধতা। কেন জানি না, চাইতেও প্রণয়ের প্রচণ্ড রাগ হচ্ছে। সে চায় সবটা স্বাভাবিকভাবে মেনে নিতে, কিন্তু সামান্য একটুকুই তার হৃদয়স্পন্দের জন্য ভারী, প্রচণ্ড ভারী। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। যতই সব মেনে নেওয়ার চেষ্টা করে, ততই হৃদয়স্পন্দের ব্যথাটা হু হু করে বাড়তে থাকে। প্রিয়তা শুদ্ধকে ছেড়ে প্রণয়ের পেটে ভাত দিতে নিলেই প্রণয় তেজি কণ্ঠে আরেকটা চিৎকার দিয়ে উঠল, খিদে নেই। থেমে গেল প্রিয়তা, চোখ তুলে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় পুনরায় পরীকে ডেকে বলল, পরী, এক গ্লাস পানি দিয়ে যা। প্রণয় চাপা ধমকে যেন পুরো ড্রয়িং রুম টেবিল হালকা কেঁপে উঠল। সকালে বিস্ফোরিত চোখে তাকালো প্রণয়ের দিকে। সারাদিন এত খাটাখাটনির পর নাকি খিদে নেই। অর্ণ তো মুখ ফুসকে বলে বসলো, কেন দাদান, তোমাকে তো সারাদিন পানি ছাড়া আর কিছুই খেতে দেখিনি, কত কাজ করেছো। প্রণয় শুধু শান্ত চোখে তাকালো অরণ্যের দিকে। তাতেই চুপ হয়ে গেল অরণ্য। আর কিচ্ছু বলো না, শুধু ভাতের লুকমা মুখে তুলতে তুলতে বললো, খিদে পেয়েছে জানি, খেয়ে নে। প্রণয় কিচ্ছু বলো না, শুধু প্রিয়তার দিকে একবার তাকিয়ে বললো, পেট ভরা, বলে উঠে চলে গেল ড্রয়িং রুম থেকে। পরিণীতা পানি নিয়ে এসে পেছন থেকে ডাকলো, পানিটা খেয়ে যাও দাদান। প্রণয় বলল, দেখলো কিন্তু দাঁড়ালো না। তাজ্জব বনে গেল সবাই। প্রিয়তা মনে কষ্ট পেল। প্রণয়ের কথায় সে স্পষ্ট বুঝেছে এগুলো করে প্রণয় ভাই তারপর রাগ ঝেড়ে গেলেন। কিন্তু কি করেছে সে? শুধু সবাই বুঝলো, কিন্তু ওই যে কিছু কিছু ক্ষেত্রে মানুষের কিছু করার থাকে না, না চাইতেও স্বার্থপর থাকে, হতেই হয়। আর বাকিরা কেউ যেন কিছু মাইন্ডই করলো না। অরণ্যের মুরগির ঠ্যাং চিপাতে চিপাতে কথা পাল্টালো। বিশেষ করে বোনেদের উস্কে দিয়ে বলল, মেছোদা, আমাদের ভাইদের পরিশ্রম দেখেইনি, তাতে দুঃখ নেই, কিন্তু আমার মোখলেস বউটের ভাগটা মেরে দেবে, এটা চরম অন্যায়। অর্ণের কথায় সবাই খাওয়া খাওয়াই থামিয়ে দিল। ব্রকুচকে ফেলল প্রীতম। অর্ণ আবার দুঃখী দুঃখী মুখ করে বলল,
কাল রাতে হাড়ভাঙ্গা খাটুনি কেটে মেজদার জন্য নিজের পকেটের টাকা দিয়ে ফুল কিনে 4 ঘন্টা লাগিয়ে ঘর সাজালাম, বিনিময়ে হরিমটর পেলাম। আমার কুদ্দুস মোখলেসের বউরা তাদের আটা ময়দা নষ্ট করে ভাবিকে সাহায্য জালো, তার বিনিময়ে কী পেল? হরিমটর। এটা আমাদের উপর চরমভাবে শোষণ হয়েছে, আমরা শোষিত হয়েছি। এই অবিচার কিছুতেই মানছি না, মানব না। অরণ্যের কথায় সবার মুখে এক্সপ্রেশন পাল্টে গেল। সকলে অরণ্যের কথায় তাল মিলিয়ে বলল, মানছি না, মানব না। অরণ্য আবার বলল, আমাদের দাবি মানতে হবে এক্ষুনি, কমপক্ষে 2 লাখ আমাদের পাওনাগণা মিটাতে হবে। প্রেরণার্থীরা চলে গেল। রাজ বলল, এটা কিন্তু ভারী অন্যায় মেজদা, তোমার জন্য আমরা কত কিছু করলাম। ওদের কথায় ইনায়া লজ্জায় শেষ। প্রথম একবার হাইব্রিড বাদরগুলোর দিকে তাকিয়ে ইনায়াকে ডাকলো, একটু এদিকে আসো তো রসগোল্লা। সবার সামনে এমন সম্বোধনে কেঁপে উঠলো ইনায়া। ওরা সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো, হায় হায়। অর্ণিমার দুষ্ট কণ্ঠে বললো, আই উইশ আমার যদি এরকম একটা চমচমার রসমালাই থাকতো। রাজ মুখ পাকিয়ে বলল, তোর কপালে বাসি মিষ্টিও জুটবে না। ইনায়া ধীর পায়ে এগিয়ে গেল প্রীতমের কাছে। প্রীতম হাতে এঁটো, তাই ইনায়াকে পকেটের দিকে ইশারা করলো, বললো, ওয়ালেট বের করে বাদরগুলোকে আমার কার্ডটা দিয়ে দাও। ইনায়া তাই করলো। প্রীতমের ক্রেডিট কার্ড বের করে অরণ্যের হাতে দিল। অরণ্য সেটার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। চলো ভাই লোক, এটা দিয়ে কাল পার্টি হবে। ওদের সকলের চোখ মুখ উজ্জ্বলতায় ছেয়ে গেল। প্রীতম বিরক্তি কণ্ঠে বিড়বিড় করলো, বাদর যত সবগুলো। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।